Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে আফনান হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান হরর ওয়ার্ল্ডের আজকের ফ্রাইডে স্পেশাল এপিসোডের 51তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আর এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন, ওনার পাঠানো কয়েকটি ঘটনা এর আগেও আমরা প্রচার করেছি। বই রহস্য, ইজগুদ্দা, এই ঘটনাগুলো যিনি পাঠিয়েছিলেন তার নাম রোমান ভাই। ওনার বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায়। ওনার পাঠানো ঘটনাগুলো আপনারা দারুণভাবে প্রশংসা করেছেন। উনিও উৎসাহিত হয়ে আবারও আমাদেরকে দুর্দান্ত একটি ঘটনা পাঠিয়েছেন। তাই এই ঘটনাটি আমরা ফ্রাইডে স্পেশাল এপিসোডে রেখেছি। আশা করছি আজকের এই ঘটনাটি আপনাদের দারুণ ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnantheHorrorWorld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnantheHorrorWorldBD@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। প্রিয় লিসেনার্স, আপনারা জেনে আনন্দিত হবেন আমাদের আরও একটি যে ইউটিউব চ্যানেল রয়েছে আফনান্স বি নামে, সেখানে কিন্তু এখন থেকে প্রতি সপ্তাহে 2টি এপিসোড আমরা আপলোড করব ইনশাল্লাহ। প্রতি রবিবার অমীমাংসিত রহস্যর যে সিজন 2, এই সিজন 2 আমরা শুরু করছি ইনশাল্লাহ। এই রবিবার থেকে সেটা শুরু হবে। আর প্রতি মঙ্গলবার ফেয়ার উইথ টুইস্ট শিরোনামে আমরা আরও একটি হরর এপিসোড চালু করতে যাচ্ছি। আশা করছি আফনান্স বির এই এপিসোডগুলো আপনারা দারুণভাবে এনজয় করবেন। প্রিয় লিসেনার্স, চলুন আজকে আমরা যে ঘটনাটা নিয়ে হাজির হয়েছি সেই ঘটনায় চলে যাই। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি, এই ঘটনাটি রোমান ভাই সংগ্রহ করেছেন, যার কাছ থেকে, তার নাম ফয়সাল। ফয়সাল ভাইয়ের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নে। ফয়সাল ভাই যার কাছ থেকে এই ঘটনাটি আবার সংগ্রহ করেছেন, তার নাম লিমন। লিমন ভাইয়ের নানার সাথে এই ঘটনাটি ঘটেছিল। বেশ কিছু কারণে এই ঘটনাটির এক্স্যাক্ট স্থান আর ঘটনার সাথে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তির নাম আমরা প্রকাশ করব না, কারণ এই ঘটনার কারণে লিমন ভাইয়ের নানার পরিবার অনেক চাপে আছেন। অনেক বছর হয়ে গেছে, তবুও ওনারা চাপেই রয়েছেন, অর্থাৎ ঘটনাটির প্রভাব এখনও চলমান। ঘটনাটি এখন থেকে প্রায় 40-45 বছর আগে থেকে শুরু হয়েছে। এই লিমন ভাইয়ের নানা বিয়ে করেছিলেন বাহিরদিয়া ইউনিয়নের উসলা গ্রামে। বিয়ের পর সব কিছু ভালোই চলছিল। তো এক সময় এই লিমন ভাইয়ের নানা তার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছেন। যেদিন বেড়াতে গিয়েছেন তার পরের দিন সকালবেলা শ্বশুরবাড়ি থেকে বের হয়ে একটু ঘোরাফেরা করার জন্য আর কি আশেপাশে গিয়েছেন। একটা স্থানে গিয়ে উনি একটা গাছের নিচে বসেছেন। ওই স্থানটা ছিল স্থানীয়ভাবে একটা পবিত্র স্থান। সবাই ওই স্থানকে গাজী কালুর স্থান বলে থাকেন। অনেকেই ওখানে মানত করেন, ওই জায়গাটাকে অনেক পবিত্র তারা মনে করেন। বছর নির্দিষ্ট একটা সময় ওখানে গ্রামের সবাই সিন্নি রান্না করে বিতরণ করেন। ওখানে বসেই লিমন ভাইয়ের নানা বিশ্রাম যখন নিচ্ছিলেন, হঠাৎ করে তার জল বিয়োগ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। উনি ওখানেই একটা জায়গায় বসে জল বিয়োগ করেন। ঠিক ওই সময় ওনার শাশুড়ি আবার ওই সাইড দিয়ে যাচ্ছিলেন। উনি যখন এই জিনিসটা দেখেছেন, দেখার পর পরবর্তীতে উনি ওনার মেয়ের স্বামীকে বললেন যে, বাবা তুমি কাজটা কি করলা? তুমি তো কাজটা ভালো করো নাই। এই জায়গাটা তো আমরা সবাই পবিত্র হিসাবে জানি। তুমি মনে মনে অনুতপ্ত হও আর মাফ চাও আল্লাহর কাছে। তুমি কাজটা ভালো করো নাই, তুমি তো অন্য জায়গায় যেতে পারতা, তুমি তো সরেও আর একটা জায়গায় যেতে পারতা, এইখানেই তোমাকে এই কাজটা করতে হলো কেন? কাজটা কি ভালো হইলো? লিমন ভাইয়ের নানা খুব জেদি আর একরোখা টাইপের লোক। উনি আবার এসব কিছু বিশ্বাস করতেন না। উনি ওনার শাশুড়িকে সামনাসামনি কিছু আর বলেন নাই, ওখান থেকে বাসায় চলে গেলেন। এদিকে ওনার শাশুড়ি বাসায় ফেরত এসে ওনার শ্বশুরকে এই সমস্ত বিষয় বলেছেন। শ্বশুর তো লিমন ভাইয়ের নানাকে বলছেন যে, বাবারে তুমি কাজটা কি করলা? তুমি দ্রুত আল্লাহর কাছে মাফ চাও আর অনুতপ্ত হও।
তুমি ওখানে বসে এই কাজটা করা মোটেও উচিত কাজ করনি। এদিকে বারবার যখন বলছেন, লিমন ভাই নানা চুপ আছে, এখন মুরব্বী মানুষ বলছেন, তাদেরকে তো উনি ওইভাবে কিছু বলতে পারতেছেন না। যখন বারবার একই কথা বলছেন, উনি অনেকটা বিরক্ত হয়ে বলেন, যারা ধুর এসব কথা বাদ দেন তো, এগুলো কোনো কথা, এই সমস্ত কুসংস্কার আমাকে বলবেন না। আমি এখানে যে কয়েকদিন আসি, প্রত্যেকটা দিন আমি ওইখানে যে এই সেম কাজটা করব, ওইখানে গিয়ে আমি জল বিয়োগ করব, দেখি তো আমার কি হয়। এ কথা শোনার সাথে সাথে লিমন ভাই শ্বশুর শাশুড়ি ভীষণ ভয় পেয়ে যান। ওনারা বলেন যে খবরদার, তুমি একবার করছো, ভুলেও এই কাজ দ্বিতীয়বার করতে যেও না, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। কিন্তু লিমন ভাইয়ের নানা এই কথাটা পাত্তাই দিলেন না। উনি শ্বশুরবাড়িতে যেই কয়েকদিন ছিলেন, প্রত্যেকটা দিন উনি এই সেম কাজটা করেছেন ওই স্থানে গিয়েই। ওখানে বেড়ানো শেষ করে উনি ওনার স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে আসেন। এভাবেই কেটে যায় প্রায় সপ্তাহ দুয়েক। এর মধ্যে কিন্তু আর কিছু হয়নি। একদিন এই লিমন ভাইয়ের নানা যাত্রাপালা দেখার জন্য তাদের গ্রাম থেকে কয়েক গ্রাম দূরে গিয়েছেন। যাত্রাপালা দেখে রাত আনুমানিক 2টো কি 2:30 এরকম সময়। তো এই সময় উনি রওনা দিয়েছেন বাসার উদ্দেশ্যে। যখন রওনা দিয়েছেন, তো উনি যখন আসছিলেন, ওনার সাথে কিন্তু আর কেউ ছিল না। উনি যাত্রাপালা কিন্তু তখনও শেষ করেননি, অর্থাৎ তখনও বাকি ছিল। ওই সময় রওনা দিয়েছেন, তো তখন আশেপাশে আর কাউকে দেখছিলেন না। যাত্রাপালা শেষ হলে তো কিছু লোক হয়তো বা পাওয়া যেত, ওনার সাথে ওনাদের গ্রামেই আসবেন, কিন্তু এমনটা হয়েছিল না আর কি। উনি যেহেতু আগে আগেই বের হয়েছিলেন, তো উনি যখন বের হয়েছেন, হাঁটতে হাঁটতে একটা জায়গায় আসেন। ওই জায়গাটার নাম হচ্ছে আমবাগান। ওখানে অনেক আম গাছ আছে, তো এই জন্য লোকজন ওই জায়গাটাকে আমবাগান হিসেবেই ডাকে। তো ওখান থেকে একটা সরু কাঁচা রাস্তা চলে এসেছে। ওই রাস্তাটা পার হলে একটা ছোট মাঠ আছে। এই মাঠের পর আবার একটা বড় বিল রয়েছে। এই বিলটা প্রায় 2 কিলোমিটার ব্যাপী বিস্তৃত। এই বিলের মাঝ বরাবর দিয়ে যদি হাঁটতে হয়, প্রায় 2 কিলোমিটার পথ তাকে পাড়ি দিতে হবে। উনি যখন ওই বিলের মধ্য দিয়ে হাঁটা শুরু করেছেন, হঠাৎ করে ওনার কাছে মনে হয় ওনার পেছনে কে যেন হেঁটে আসছে, হাঁটার শব্দ হচ্ছে। ওই চিন্তা করে উনি পেছন দিকে তাকিয়েছেন। পেছন দিকে তাকিয়ে দেখতে পেলেন একজন মানুষ তার পিছু পিছু হেঁটে আসছে। উনি যখন দাঁড়িয়ে গিয়েছেন, ওই মানুষটা ওখানে দাঁড়িয়ে গিয়েছে। তখন এই লিমন ভাইয়ের নানার মনে একটু খটকা লাগে। বিলের মধ্যে দিয়ে রাতের বেলা একা একা হেঁটে আসছেন। বিভিন্ন সময় গল্প তো শুনেছেন যে একা একা হেঁটে আসতে গেলে এই ধরনের কিছু জিন ভূত পিছু নেয়। তখন যদি আগুন ধরানো যায়, তাহলে এগুলো আর পিছু হাঁটতেও পারে না, ঘেঁষতেও পারে না কাছে। উনি তখন চিন্তা করলেন যে কাছে তো ম্যাচ আছে, বিড়িও আছে, দেখি ধরাই। উনি একটা বিড়ি ধরিয়েছেন। উনি যখন একটা বিড়ি ধরিয়েছেন, উনি দেখেন ওনার কাছে আর মাত্র একটা বিড়ি আছে। এই মাত্র 2টো বিড়ি দিয়ে উনি কোনোভাবেই এই বিলটা পার হতে পারবেন না, তার আগে শেষ হয়ে যাবে। উনি যখনই একটা বিড়ি ধরিয়েছেন, একটা জিনিস উনি পরখ করলেন, সেটা হচ্ছে যে বিড়ি ধরানোর পর যদি ওই অবয়বটাকে দেখা যায়, তাহলে বুঝতে হবে ওটা কোনো জিনই ছিল, আর না হলে ওটা মানুষ হতে পারে। ওই মানুষটাও মনে করছে যে সামনে দিয়ে কে হেঁটে যাচ্ছে রে, এটা কি জিন নাকি মানুষ, এমন হতে পারে। সে হয়তো বা এই চিন্তা করে দাঁড়িয়ে গেছে। উনি যখনই বিড়ি ধরানোর পর পেছন দিকে তাকিয়েছেন, উনি দেখেন ওই অবয়বটা নাই। তখন লিমন ভাই নানা বুঝতে পেরেছেন এটা আসলে মানুষ ছিল না। উনি এবার বিড়ি ধরিয়ে জোরে জোরে হাঁটছেন। কিছু সময় পর ওই বিড়িটা শেষ হয়ে যাবে ভাব, তখন আর একটা বিড়ি উনি ধরিয়েছেন, এটাই কিন্তু শেষ। এরপর তো উনি যতটুকু পারেন আর কি, যত দ্রুত সম্ভব বিল পার হওয়ার চেষ্টা করছিলেন। বিলের মাঝ বরাবর থেকেও আরেকটু বেশি পথ যখন পার হয়েছেন, তখন তার দ্বিতীয় বিড়িটাও শেষ হয়ে যায়। এরপর উনি আবার সেই শব্দ শুনতে পান, মনে হচ্ছে পেছন পেছন কেউ হেঁটে আসছে। উনি এবার আর পেছন দিকে তাকান নাই। উনি দ্রুত হাঁটা শুরু করেছেন, এক পর্যায়ে দৌড়ানো শুরু করেছেন। তখন হঠাৎ করে তার কাছে মনে হলো হাঁটার শব্দটা একদম তার পেছনে চলে এসেছে, এবং যিনি হাঁটছেন তার নিঃশ্বাসের শব্দও মনে হচ্ছে শোনা যাচ্ছে। যেহেতু চারদিকে নিস্তব্ধ ছিল, এই কারণেই উনি ওই শব্দটা শুনতে পাচ্ছিলেন। উনি বুঝে ফেললেন নিশ্চয়ই এখন খপ করে এই জিনিসটা তাকে ধরে ফেলবে। উনি দিলেন এক দৌড়। উনি দৌড়াচ্ছেন, কিন্তু মনে হচ্ছে যে ওই শব্দটা তখনও ওনার সাথেই রয়েছে, এতটুকু দূরত্ব সৃষ্টি হয়নি। উনি তো দৌড়াচ্ছেন কি মনে করে উনি পেছন দিকে যখন তাকিয়েছেন, তখন দেখেন ওনার ঠিক পেছনেই একটা মহিলা শূন্যে উড়ে উড়ে ওনার পিছু পিছু আসছে।
তখন তো উনি মারাত্মক ভয় পেয়ে যান। ওনার কাছে মনে হচ্ছিল এই মহিলাটা এখনই বুঝি খপ করে তার ঘাড় চেপে ধরবে। উনি দৌড়াতে দৌড়াতে একটা পাশে একটা ছোট্ট আলো দেখতে পেলেন। আলো দেখে ওই দিকে দৌড়াতে লাগলেন। সৌভাগ্যজনকভাবে ওই আলোটা ছিল একটা বাড়ির। তিনি ওই বাড়ির ভেতরে গিয়ে অনেক জোরে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি তাকিয়ে দেখেন যে ওই বাড়িরই কয়েকজন লোক ওনার আশেপাশে আছে। ওনাকে একটা মাদুরে শুইয়ে রেখেছেন, মাথার নিচে বালিশও আছে। তো তারা বলতেছেন, কি ভাই আপনার বাসা কোথায়, হঠাৎ করে এরকম রাতের বেলা চিৎকার দিলেন, আমরাই তো জিন ভূত মনে করছি, ঘটনা কি বলেন তো। তখন সব কথা খুলে বলেন। তখন ওনারা বলেন যে রাতের বেলা বিলের ভিতর দিয়ে একা একা আসতেছিলেন, তো মনে হয় কোনো দুষ্টু জিন টিন পিছু নিয়েছে আর কি, তো ভয়ের কিছু নাই, আপনি আজকের রাতটা আমাদের বাসায় থেকে যান, সকালবেলা নিজের বাড়িতে চলে যান। লিমন ভাইয়ের নানা রাজি হন ওই বাড়িতে থেকে যেতে। পরের দিন সকালবেলা লিমন ভাইয়ের নানার ভীষণ জ্বর। ওই বাড়ির লোকজন তাকে ওই বাড়িতে, অর্থাৎ ওই লিমন ভাইয়ের নানার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসেন। আর লিমন ভাইয়ের নানা বাসায় পৌঁছানোর পর সব কথা খুলে বলেন। এই বিষয়টা জানাজানির পর মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনে ঝাড়ফুঁক করিয়ে দেওয়া হয়। 4-5 দিন ওনার জ্বর ছিল, আল্লাহর রহমতের পরে উনি সুস্থ হয়ে যান। লিমন ভাইয়ের নানা যেহেতু 4-5 দিন অসুস্থ ছিলেন, তাই তো উনি আর কাজকর্মের জন্য ওনার যেই ক্ষেত খামার আছে সেখানে যেতে পারেননি। একটু সুস্থ হওয়ার পর উনি ভাবলেন যে অনেকদিন তো জমিতে যাওয়া হয় না, যাই একটু কাজবাজ করে আসি। উনি কৃষিকাজ করতেন বাড়ি থেকে একটু দূরে। আর বাড়ি থেকে একটু দূরে উনি একটা সবজির প্লট করেছিলেন। উনিও ওখানে গিয়ে কাজ করছিলেন। তখন সকাল 9টা কি 10টা বাজে। দিনের বেলাতে উনি কাজ করছেন, হঠাৎ তার সামনে থেকে একটা মহিলা মনে হলো ক্রস করে চলে গেল। কাজ করছেন, হঠাৎ করে মনে হলো ওনার সামনে থেকে ডান থেকে বাই বা বাম থেকে ডানে হেঁটে চলে গেল। উনি খেয়াল করলেন এই মহিলাটাকে, তবে এই মহিলাটা ওনার পরিচিত না। উনি আর 7-5 না ভেবে উনি ওনার ওই সবজির যে ক্ষেত ওটার আগাছা পরিষ্কার করতে লেগে গেলেন। যেহেতু টানা কয়েকদিন যান নাই, কিছু কিছু আগাছা হয়ে গিয়েছিল আর কি। উনি ধপ ধপ শব্দ এবার শুনতে পেলেন। পেছন দিকে তাকিয়ে দেখেন ওই যে মহিলা ওনার ওই সবজি ক্ষেতের ভিতরে দাঁড়িয়ে পা দিয়ে সবজিগুলো পাড়িয়ে নষ্ট করছে, ওইটারই শব্দ হচ্ছে ধপ ধপ করে। লিমন ভাই নানা তো চিৎকার চেঁচামেচি শুরু করলেন, ধমক দিতে লাগলেন, এই কে রে তুই, আমার ক্ষেত নষ্ট করতেছিস এই সময়। ওনার কথার কোনো পাত্তাই দিল না ওই মহিলা। সে দিব্যি ক্ষেত খামার নষ্ট করেই যাচ্ছে। উনি যে এরকমভাবে চিৎকার চেঁচামেচি করছেন, মনে হচ্ছে এই চিৎকার চেঁচামেচি ওই মহিলার কোনো কানেই যাচ্ছে না। একটা পর্যায়ে উঠে গিয়ে ওই মহিলার সামনে গিয়ে দাঁড়ালেন লিমন ভাইয়ের নানা। ওই মহিলার মাথায় কিন্তু ঘোমটা ছিল। উনি যখন সামনে গিয়ে দাঁড়িয়েছেন, ওই মহিলা তখন ক্ষেত নষ্ট করা বন্ধ করে দেয়, চুপ করে দাঁড়িয়ে যায়, মাথাটা একটু উঁচু করে মাথা থেকে ঘোমটাটা সরিয়ে দেয়। লিমন ভাইয়ের নানা দেখতে পান ভয়ঙ্কর বিদঘুটে এক চেহারা। আর লিমন ভাইয়ের নানাকে দেখে ওই মহিলা এমন একটা হাসি দিয়েছে, ওই হাসি দেখে লিমন ভাইয়ের নানা মারাত্মক ভয় পেয়ে যান। আর ওই সময় ওই মহিলা বলে ওঠে খুবই কর্কশ কণ্ঠে, আজকে পাইছি রে, দেখি আজকে কেমনে বাঁচিস আমার হাত থেকে। যেই না এই কথা বলেছে, লিমন ভাইয়ের নানা ভয়ে ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। এদিকে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, লিমন ভাইয়ের নানা বাসায় ফেরত আসে না। বাসা থেকে লিমন ভাইয়ের নানার বড় ভাই এবং আরও কয়েকজন মিলে মাঠে আসেন। এসে দেখেন তার ছোট ভাই অজ্ঞান হয়ে পড়ে আছেন, নাক থেকে রক্ত বের হচ্ছে। আর পূর্বেও আরও রক্ত বের হয়েছে, সেগুলো শুকিয়ে একদম কালচে বর্ণ ধারণ করেছে। তখন সবাই তাকে ধরে বাসায় নিয়ে আসে। একদিন পর তার জ্ঞান ফেরত আসে। জ্ঞান ফেরত আসার পর কি হয়েছে সবাইকে খুলে বলেন। এরপর বিভিন্ন ধরনের হুজুর দেখানো হয়। হুজুররা এসে ঝাড়ফুঁক করে দিয়ে যান, তাদের মতো করে রুকিয়া করে দিয়ে যান, তেল পরা পানি ভরা এগুলো দিয়ে যান, ওনাকে তেল পরা পানি পরা ছিটিয়ে দেন, মানে তাদের যেই তরিকা আর কি, যেই তরিকা অনুযায়ী তারা ঝাড়ফুঁক করেন সেটা করে দিয়ে যান আর কি, তাদের মতো করে। কিন্তু লিমন ভাইয়ের নানার মনের ভেতর থেকে আতঙ্ক কাজ করছে, এই জিনিসটা মোটেও কমছে না। কয়েকদিন পর লিমন ভাইয়ের নানা এক অদ্ভুত স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন দুটো অবয়ব তাকে এসে বলছে, আমার নাম গাজী আর এই আমার ভাই কালু, আমরা দুই ভাই, তুমি আমাদের থাকার স্থান অপবিত্র করেছ, এর শাস্তি তোমাকে পেতে হবে। এর শাস্তি হচ্ছে 12 দিন গাজীর গান গাইতে যেতে হবে, গ্রামে গ্রামে ঘুরবা, 12 দিন গাজীর গান গাইবা। তো এই কথা বলার পর লিমন ভাইয়ের নানার স্বপ্ন ভেঙে যায়। সকালবেলা উনি ওনার স্ত্রীকে বললেন যে আমি একটা স্বপ্ন দেখছি,
কি যে দেখছি ভালো করে মনে করতে পারতেছি না, কি যেন একটা বললো গাজির গান গাইতে 12 দিন গ্রামে গ্রামে ঘুরে, বিষয়টা আসলে কি আমি তো বুঝতে পারতেছি না। লিমন ভাইয়ের নানার স্ত্রী অর্থাৎ লিমন ভাইয়ের নানি বললেন, আরে মনে হয় কোনো একটা দুঃস্বপ্ন দেখেছো, যেহেতু ভয় টয় পাইছো আগে, এই জন্য এই সমস্ত স্বপ্ন দেখেছ। পরের দিন রাতে লিমন ভাইয়ের নানা ওই একই স্বপ্ন দেখেন। এবার তাকে বলা হলো, তুমি তো আমার কথার গুরুত্ব দিলে না, ঠিক আছে, তোমার শাস্তি আরও বেড়ে গেল। এখন তোমাকে 12 দিনের জন্য না, তোমাকে 12 মাসের জন্য গাজির গীত গাইতে যেতে হবে। এরপর আবার ওনার ঘুম ভেঙে যায়। রাতেই ওনার স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুলে স্বপ্নের কথাটা বলেন। ওনার স্ত্রী বলেন, ধুর, এ সমস্ত চিন্তাভাবনা বাদ দাও তো, তুমি দুঃস্বপ্ন দেখতেছ। তৃতীয় দিন রাতে লিমন ভাইয়ের নানা আবার একই স্বপ্ন দেখেন। ওই 2টা অবয়ব স্বপ্নের মধ্যে এসেছে এবং খুবই রাগী গলায় এবার তুই তুকারি করে বলছে, তুই আমাদের কথা শুনলি না তো, তোর শাস্তি 12 মাসের জন্য না, তোর শাস্তি 12 বছরের জন্য। তুই 12 বছরের জন্য গাজির গীত গাইতে থাকবি, গ্রামে গ্রামে গিয়ে তুই গাজির গীত গাইবি। লিমন ভাইয়ের নানা প্রথমবারের মতো স্বপ্নের মধ্যে তাদের সাথে তর্কে জড়িয়ে পড়েন। স্বপ্নের মধ্যে লিমন ভাইয়ের নানা বলছেন, যাই বেটা, আমার বাপের কি ধন সম্পদ কম আছে রে? আমি এখন ফকিরের মতো ঢোল ডুগি তবলা নিয়ে গাজির গীত গেয়ে বেড়াবো গ্রামে গ্রামে ফকিরের মতো? পারবো না, যা যা পারিস করিস। এইভাবে লিমন ভাইয়ের নানাও তাদেরকে ধমক দেন, তাদের সাথে বাজে ব্যবহার করেন স্বপ্নের মধ্যে। কিন্তু এরপর দিন সকালে লিমন ভাইয়ের নানা সবাইকে খুলে বলেন যে উনি আসলে কী স্বপ্ন দেখেছেন আর ওদের সাথে কী কথোপকথন হয়েছে। এদিকে পরিবারের লোকজন এবারও কোনো গুরুত্ব দেয় না। সবাই বলছেন যে এত টেনশন করো না ভাই, ঠিক হয়ে যাবে, তুমি এই সমস্ত ভয়ের ঘটনা দেখেছো তো, এই কারণে এরকম চিন্তাভাবনা থেকেই অবচেতন মনে এই স্বপ্ন দেখতেছ। এর কয়েকদিন পর লিমন ভাইয়ের নানা পাগলামি শুরু করে দেন। কার কার সাথে যেন একা একা কথা বলেন, এমনকি খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় তার। এর কয়েকদিন পর হঠাৎ করে লিমন ভাইয়ের নানা নিরুদ্দেশ হয়ে যান। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাসার সবাই তাকে অনেক খোঁজে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না। তখন গ্রামের এক বৃদ্ধ লোক তাদেরকে এসে বলে, তোমরা এক কাজ করো, যশোর জেলায় গাজীপুর নামক একটা স্থান আছে, ওখানে একজন পীর সাহেব আছে, তোমরা তার কাছে গিয়ে দেখতে পারো উনি কিছু করতে পারেন কি না। সেই তথ্য মতে বাসা থেকে লিমন ভাইয়ের নানি, তার দেবর আর গ্রামের 2-3 জন মিলে সেখানে গিয়েছেন। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, যখনই তারা সেই পীর সাহেবের বাসায় ঢুকেছেন, তখনই ওই পীর সাহেব বলে ওঠেন যে ওই লিমন ভাইয়ের নানির নাম ধরে, যে কিরে, ফকিরহাট থেকে আঞ্জুমান আইসো, তোমার স্বামী হারিয়ে গেছে তার জন্য? সবাই তো আশ্চর্য হয়ে যায় যে পীর সাহেব কীভাবে জানলো, আমরা তো প্রথমে এখানে আসলাম আর স্বামী হারাই গেছে, ওনার তো জানার কথা না। এরই মাঝে হুজুরের একটু বর্ণনাটা আমরা দেই। হুজুরের পুরো শরীরে ছিল ঘায়ে ভরা। হুজুরের মুখ সহজে হুজুর কাউকে দেখাতে চাইতেন না, মুখেও ওনার ঘা ছিল। হুজুর কি করতেন, 2 পায়ের মাঝখানে মাথাটা ঢুকিয়ে রেখে মাথা নিচু করে সবার সাথে কথা বলতেন, অধিকাংশ সময় আর কি, সবসময় না, অধিকাংশ সময়। আর তাদের এই সমস্যা হুজুর কিভাবে যেন আগেই জেনে গেছেন। হুজুর তাদেরকে কিছুই জিজ্ঞেস করলেন না, জাস্ট খালি বললেন, 3টা কাঁঠালের পাতা নিয়ে আসো তো, এই কাছেই কাঁঠাল গাছ আছে, সেখান থেকে 3টা কাঁঠালের পাতা ছিঁড়ে নিয়ে আসো। 3টা কাঁঠালের পাতা ছিঁড়ে আনা হলো। হুজুর কিছু একটা পরে সেখানে ফু দিলেন, বললেন, তোমরা যখন বাড়ির দিকে ফেরত যাবা, রূপসা নদীতে একটা কাঁঠালের পাতা ফেলে দিবা। এরপরে আর একটা নদী যেটা পড়বে তোমাদের বাড়িতে যাওয়ার সময়, ভৈরব নদী, সেখানে একটা ফেলবা। আর একটা পাতা সুতো দিয়ে বেঁধে তার সাথে একটা ঢিল বেঁধে দিবা। এই পাতাটা তোমাদের বাড়ির যে পুকুর রয়েছে, এই পুকুরের কাছে গিয়ে ওই পানিতে ফেলে দিবা। ওই পাতাটা পুকুরের যত গভীরে, অর্থাৎ পুকুরের পাড় থেকে তো ছুঁড়ে মারবে, যত ভেতরে গিয়ে পড়বে তত দ্রুত নাকি এই লিমন ভাইয়ের নানা ফেরত আসবেন, এমনটাই জানান আর কি। ওনারা সেম কাজটা করেন। ফেরত আসার সময় রূপসা নদীতে একটা, ভৈরব নদীতে একটা, আর বাড়িতে ফেরত আসার পর ওই যে পুকুরে ওই পাতার সাথে ঢিল বেঁধে, মানে সুতা দিয়ে ঢিল বেঁধে, ওইটা উনি ফেলে দিয়েছিলেন। এর পরের দিন ওই গ্রামের একটা লোক ফকিরহাট বাজারে গিয়েছেন বাজার করতে। গিয়ে দেখেন লিমন ভাইয়ের নানা রাস্তার এক পাশে শুয়ে আছেন, সারা শরীর ময়লায় ভরা, পাগল হয়ে গেছে এমন একটা অবস্থা। ওই লোকটা লিমন ভাইয়ের নানাকে ধরে লিমন ভাইয়ের নানার বাসায় নিয়ে যান। তো লিমন ভাইয়ের নানার নাম ছিল ফজলু। তো বাসায় গিয়ে লিমন ভাইয়ের
নানিকে বলেন যে আপা বের হন, এই যে ফজলুকে পাইছি। লিমন ভাইয়ের নানাকে পেয়ে তো সবাই খুবই খুশি। তখন সবাই জিজ্ঞেস করলো তুমি কোথায় গেছিলা? তখন লিমন ভাইয়ের নানা কোনো কথা বলেন না, চুপ করে বসে থাকেন। তাকে খাবার খেতে দেওয়া হলো, কিন্তু উনি কোনো খাবারই খেলেন না। পরের দিন আবারও লিমন ভাইয়ের নানা হারিয়ে যায়। কোথায় যে গেল, কখন গেল কেউ জানে না। আবার খোঁজা শুরু হলো। খোঁজাখুঁজি করে না পেয়ে আবার সবাই সেই পীর সাহেবের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সেই পীরের কাছে যাওয়া হলো। তখন ওই পীর সাহেব বললেন, আসলে আমি সবই জানি, তোমার স্বামী তো গাজী কালুকে অপমান করেছে, তার জন্য এই সমস্যাটা হচ্ছে। আমি আবারও তদবির দিচ্ছি, তোমরা পেয়ে যাবা ইনশাল্লাহ। এখান থেকে তোমরা যখন বাসায় যাবা, মাঝ রাস্তায় তুমি তোমার স্বামীকে পাবা। যখনই তুমি তোমার স্বামীকে পাবা, তখন তাকে জোর করে ধরে হলেও ভ্যানে তুলবা, বাসার দিকে রওনা দিবা। তবে মনে রেখো, রওনা দেওয়ার সময় তোমাদের আশেপাশে যখন একটা মসজিদ বাঁধবে, ওই মসজিদ থেকে একটা কালো চেহারার লোক বের হবে। সে ওই ভ্যানের সাথে তোমাদের সাথেই হেঁটে হেঁটে যাবে। তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, ওই লোক তোমাদের কোনো ক্ষতি করবে না। তোমরা দেখবা ওই লোকটা একটু লম্বা, গায়ের রং কিন্তু খুবই কালো, আর চুলগুলো কোঁকড়ানো। এই লোকটা হলো কালু। হুজুর কিন্তু এইভাবে বলে দিলেন। হুজুরের কথা মতো ওনারা হুজুরের বাড়ি থেকে বের হয়ে গেলেন। ভ্যান নিয়ে আসছিলেন, আবার ভ্যান নিয়ে বের হয়ে গিয়েছেন। হুজুরের বাসা থেকে বের হয়ে আসার পর দেখেন যে একটা লোক পাগলের মতো উস্কো খুস্কো অবস্থা রাস্তার এক পাশ দিয়ে একা একা হেঁটে কোথায় যেন যাচ্ছে। লিমন ভাইয়ের নানি এই বিষয়টা প্রথম খেয়াল করেছিলেন। এটা দেখেই তো বুঝতে পেরেছেন এটা ওনার স্বামী। উনি বলেন, এই পাইছি, ওকে নিয়ে আসো। তখন তো ওনারা ধরে নিয়ে আসেন। উনি তো আসবেন না, বলে আমি যাব না, জোর করে নিয়ে আসেন। নিয়ে এসে ওই ভ্যানের উপর বসিয়েছেন। এরপর রওনা শুরু করেছেন। আবার হুজুরের কথা মতো ওই পথে একটা মসজিদ পড়ে যায়। যখনই মসজিদটা ক্রস করেছেন, হুজুরের বর্ণনা অনুযায়ী ওই মসজিদের ভেতর থেকে একটা লোক বের হয় এবং ভ্যানের পিছনে হাঁটতে থাকে। আশ্চর্য ব্যাপার হচ্ছে, ভ্যান যে গতিতে চলছে ওই লোকটাও ওই গতিতেই হাঁটছে। কোনো কারণে ওই লোকটাকে পেছনে ফেলা যাচ্ছে না, অর্থাৎ এই ভ্যান আর ওই লোকটার মধ্যে যে বেশি দূরত্ব সৃষ্টি হবে এটা কিন্তু হচ্ছে না। তো এইভাবেই লিমন ভাইয়ের নানাকে বাসায় নিয়ে আসা হয়। ওই কালো লোকটাও ওই বাসায় এসে উঠোনের এক কোণে বসে থাকে। এই কথা যখন গ্রামে ছড়িয়ে পড়লো, তখন গ্রামের অনেকেই লিমন ভাইয়ের নানাকে দেখতে আসে। সবাই কিন্তু ওই কালো লোকটাকেও দেখছে। এই ঘটনাটা কিন্তু সম্পূর্ণ দিনের বেলাতে হচ্ছে। ওই সময় লিমন ভাইয়ের নানাকে খেতে দেওয়া হয়। লিমন ভাইয়ের নানা যখন খেতে যাবে, তখন সবাই দেখে ওই কালো লোকটা ইশারা দিয়ে বলে খাওয়া যাবে না। তখন লিমন ভাইয়ের নানা আর খায় না। লিমন ভাইয়ের নানা ক্ষুধায় ছটফট করছে, কিন্তু খেতে পারছে না। ওই যে লোকটা আসছে, এই লোকটা হচ্ছে বোবা। সে ইশারা দিয়ে কী যেন বলছে, আর ইশারা দিয়েই লিমন ভাইয়ের নানার সাথে মাঝে মাঝে কথা বলে। নানা ওই ইশারাটা বুঝে ফেলে, অন্য কেউ কিন্তু বুঝে না। শুধু এতটুকু বুঝে সবাই যে ওই যে যখন খাবার সামনে দেওয়া হয়, সে ইশারা দেয়, না করে আর কি হাত দিয়ে, তখন বোঝা যায় যে উনি খাবার খেতে নিষেধ করতেছেন। এছাড়া উনি ইশারা দিয়ে লিমন ভাই নানাকে কি বলেন এটা অন্য কেউ বোঝে না। ওই লোকটাও সারাদিন সারা রাত ওই একই জায়গায় চুপ করে বসে থাকে। সেও কিন্তু কিছু খায় না, ওয়াশরুমে কেউ যেতে দেখে না। শুধু আজানের সময় সে বের হতো। এর কিছু সময় যখন অতিবাহিত হতো, এরপর ওই লোকটা কোত্থেকে যেন চলে আসতো। এই লোকটাকে কি মসজিদে গেল না কোথায় গেল এটাও কেউ দেখে নেই। এরকম করে কয়েকদিন যাওয়ার পর লিমন ভাইয়ের নানার পাগলামি বেড়ে যায়। পাগলামি এতটাই বেড়ে যায় যে লিমন ভাইয়ের নানার যে বড় ভাই, সে বাধ্য হয়ে শেকল দিয়ে লিমন ভাইয়ের নানাকে বেঁধে রাখেন। লিমন ভাইয়ের নানাকে যে ঘরে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, ওই ঘরের ফ্লোর ছিল পাকা করা। আমরা জানি পাকা করা ঘর কোদাল দিয়ে খুঁড়তে গেলেও কিন্তু খুব কষ্ট হয়। কিন্তু এই লিমন ভাইয়ের নানা হাতের নখ দিয়ে ওখানে একটি গর্ত করে ফেললেন, আর গর্তটা অনেকটা কবরের মতো করে উনি খুলে ফেলেছেন। একটা মেঝে আঙ্গুল দিয়ে উনি ছিদ্র করে খুদে সেখানে এরকম একটা গর্ত করে ফেলেছেন। এটা কি চিন্তা করা যায়? উনি ওই ঘরের ভেতরে থাকা একটা পিলারের সাথে শেকল দিয়ে বাঁধা অবস্থায় ছিলেন। শেকলটা তো একটু লম্বা ছিল, তো ওই বাঁধা অবস্থাতেও কিন্তু উনি ঘরের ভেতরে এরকম একটা গর্ত তৈরি করে ফেলেছিলেন, আর ওই গর্তের মধ্যেই উনি সারাদিন বসে থাকতেন। এইভাবেই নাকি কেটে যায় প্রায় 12 দিন। দ্বিতীয়বার তাকে পাওয়ার পর 12টা দিন পার হয়েছে। এই 12 দিনে সে কিছুই খায়নি, সে ওয়াশরুমেও যায়নি,
সে কোনো কথাও বলেনি। এমনভাবেই চলছিল। লিমন ভাইয়ের নানার যে বড় ভাই, সে খুব রাগান্বিত হয় ওই বোবা লোকটির উপরে। ওই বোবা লোকটা খেতে নিষেধ করেছে আর সে খায় না। লিমন ভাইয়ের নানার বড় ভাই খুব রেগে গিয়ে একটা লাঠি নিয়ে ইচ্ছা মতো ওই লোকটিকে দেয় বেদম পিটানি, অনেক গালিগালাজ করে। এরপর ওই লোকটা বাসা থেকে কোথায় যেন চলে যায়। যখন চলে গেল, এই 12 দিনের মধ্যে প্রথমবারের মতো লিমন ভাইয়ের নানা কথা বলে ওঠে। তার বড় ভাইকে ডেকে বলে, ও ভাই, তুমি এটা কি করলা? তুমি কেন ওকে মারলা? তুমি ওকে তাড়াই দিলা? এখন তো আমাকে নিয়ে যাবে, আমি তো আর বাঁচবো না, তুমি আমাকে ধরে রাখতে পারবে না। এই বলে উনি তো হাওমাও করে কান্নাকাটি শুরু করে দিলেন। ওই লোকটা চলে যাওয়ার পর উনি স্বাভাবিক হয়ে যান, আর তখনই স্বাভাবিকভাবে এই কথাগুলো বলেন। লিমন ভাইয়ের নানার যে বড় ভাই, উনি তো বিষয়টা বুঝতে পারলেন যে উনি আসলে ভুল করে ফেলেছেন। তখন লিমন ভাইয়ের নানাকে তার বড় ভাই সান্ত্বনা দিলেন যে, ভাই তুমি কোনো চিন্তা করো না, আমি দেখি ওই লোকটাকে আমি পাই কিনা। যদি পাই, আমি ওকে হাতে পায়ে ধরে হলেও মাপ চাবো, মাপ চাইয়ে আবার তাকে আমি নিয়ে আসবো। এই বলে উনি বের হয়ে গেলেন, কিন্তু ওই লোকটাকে লিমন ভাইয়ের নানার বড় ভাই আর কোথাও খুঁজে পেলেন না। এদিকে লিমন ভাইয়ের নানা বলেছেন যে তাকে নিয়ে যাবে। উনি তখন কিন্তু স্বাভাবিক হয়েছিলেন আর কি। এই 12 দিনের মধ্যে প্রথম উনি স্বাভাবিক আচরণ করেছেন। যেহেতু উনি বলেছেন যে নিয়ে যাবে, নিয়ে তো যাবেই, কি করা যায়? তখন লিমন ভাইয়ের নানাকে আবার শেকল পরিয়ে দেওয়া হলো। শেকল দিয়ে তাকে আবারও বেঁধে ফেলা হলো, যাতে করে তাকে কোথাও নিয়ে যেতে না পারে। তো এখন কিন্তু বিষয়টা ভিন্ন দিকে মোড় নিল। লিমন ভাইয়ের নানাকে নিয়ে যাবে, সবার সামনে থেকেই নিয়ে যাবে। ওই রাতে লিমন ভাইয়ের নানা স্বপ্নে দেখেন যে গাজী বলতেছে, তুমি আমার ভাইকে অপমান করেছ, বড় একটা অন্যায় করেছ। তুমি না করলে তোমার ভাই আমার ভাইকে আঘাত করেছে, এর একটা সমাধান আছে। তুমি তোমার ভাইকে বলো তোমার ভাইয়ের যে 2 মেয়ে আছে, ওই 2 মেয়েকে কুরবানি দিতে। এটা যদি না পারে তাতেও সমস্যা নাই, আর একটা উপায় আছে। এই 2টার একটা করতেই হবে, 12টা গরু কুরবানি দিতে হবে। তা না হলে তোমাকে কিন্তু নিয়ে যাওয়া হবে, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। পরের দিন সকালবেলা লিমন ভাইয়ের নানা তার বড় ভাইকে এই কথা বলেন যে, ভাই আমি তো রাত্রে এই স্বপ্ন দেখছি। এই স্বপ্নের কথা বলার পর ওনারা সবাই সেটা গুরুত্ব দিয়েই চিন্তা করলেন। লিমন ভাইয়ের নানার ভাই বলে, আচ্ছা ঠিক আছে, কী করা যায় আমি দেখতেছি, তুমি চিন্তা করো না। লিমন ভাইয়ের নানার ভাই গ্রামের কয়েকজন মুরব্বীদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করেন। তখন মুরব্বীরা বলেন, যেহেতু তোমার ভাই এই স্বপ্নটা দেখেছে, এর আগেও স্বপ্ন দেখে তোমাদেরকে বলেছে, তোমরা কিন্তু গুরুত্ব দাও নাই। এখন 2 মেয়েকে তো আর কুরবানি দেওয়া যাবে না, গরুই কুরবানি দাও, তোমাদের তো গরু আছে। লিমন ভাইয়ের নানার বড় ভাই রাজি হয়ে যান। প্রথমে সে 6টা গরু কুরবানি দেন এবং এই গরুর যে মাংসগুলো গরিব দুঃখীর মধ্যে উনি বিলিয়ে দেন। আরও তো 6টা গরু কুরবানি দিতে হবে। যখন ওই 6টা গরু কুরবানি দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ, তখন এই যে লিমন ভাইয়ের নানার যে বোন আছে, আরও কয়েকজন আছে আশেপাশে, তাদের আত্মীয় স্বজন আছে, তখন তারা বলতেছেন যে, এর সাথে কি তুমিও পাগল হয়ে গেলা নাকি? এ সমস্ত জিনিস কুরবানি দিচ্ছ, 12টা গরু, এ কি 4টিখানি কথা? 6টা তো দিছই, এই 6টা আর দিও না। এগুলোর মধ্যে কি আমাদের হক নাই? তোমরা এই কাজটা করো না। এখন হয় কি, এই যে পারিবারিক বাধা উনি পেলেন, এই কারণে ওই 6টা গরু আর কুরবানি দিতে পারলেন না। প্রথম দিন 6টা, পরের দিন 6টা। এই কারণে একদিনে 12টা দেওয়া হয়নি, কারণ 6টা গরু জবাই করার পর সেগুলোর মাংস বানাতেও তো দীর্ঘ সময়ের প্রয়োজন। এই জন্যই পরপর 2 দিন দিবেন বলে মনস্থির করেছিলেন। প্রথম দিন করলেও দ্বিতীয় দিনে এসে এই ঝামেলাটা বেঁধে যায়। এখন দ্বিতীয় দিন তো দেওয়া হলো না। শেষ পর্যন্ত ওই 6টা গরু কুরবানির সিদ্ধান্ত থেকে লিমন ভাইয়ের নানার বড় ভাই ফেরত আসলেন। ওই দিন বিকালে লিমন ভাইয়ের নানার যে ভাই, উনি সেই হুজুরের কাছে চলে যান, সব কিছু খুলে বলেন যে, আমি তো একটা ভুল করে ফেলেছি, ওই লোকটার গায়ে হাত তুলে ফেলছি, তারপর তো স্বপ্ন দেখাইছে 6টা গরু দিতে, 12টা গরু দিতে, 6টা গরু তো দিছি, এখন বাকি 6টা তো কুরবানি দিতে পারিনি আমার পরিবারের লোকজনের বাধার কারণে। তখন সে হুজুর বলেন, তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে ওই লোকটা তোমাদের কোনো ক্ষতি করবে না, তাকে কেন তুমি মারতে গেলে? তাকে মেরে তো অনেক বড় তুমি ভুল করে ফেলছো রে বাবা। এখন আমার কিছুই করার নাই, আজ রাতেই তোমার ভাইকে নিয়ে যাবে চড়ুই পাখির পিঠে করে, দ্রুত বাড়িতে ফেরত যাও, পাহারা বসাও।
তবে মনে হয় না পাহারা দিয়ে কোনো লাভ হবে, এখানে আমার কিছুই করার নেই। লিমন ভাইয়ের নানার বড় ভাই দ্রুত বাসায় চলে আসেন, এসে সবাইকে সব কিছু খুলে বলেন। তখন সিদ্ধান্ত হয় সারা রাত বসে পাহারা দেওয়া হবে, যেহেতু আজ রাতেই নিয়ে যাবে। গ্রামের যারা ইয়াং ছেলে ছিল, এরকম 30 থেকে 40 জন এরকম ছেলেপেলেদেরকে নিয়ে আসা হয়। তারা সবাই মিলে পাহারা দেওয়া শুরু করলো। লিমন ভাইয়ের নানাকে ঘরের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, যাতে করে তাকে নিয়ে যেতে না পারে। আর ওই যে রুমের সব দরজা জানালা বন্ধ। ঘরের মধ্যে নানি আর নানির 2 মেয়ে সবাই মিলে পাহারা দিচ্ছেন লিমন ভাইয়ের নানাকে। লিমন ভাইয়ের নানার যে ভাই, উনি আধা ঘন্টা পর পর এসে জিজ্ঞেস করছেন যে ভাই ঠিক আছে তো, সমস্যা নাই তো? তখন লিমন ভাইয়ের নানি বলছেন হ্যাঁ, এখনও ঠিক আছে, কোনো সমস্যা নেই। লিমন ভাইয়ের বড় ভাই বলছেন যে সারা রাত সবাই মিলে পাহারা দেবে, চিন্তার কারণ নাই। তো এইভাবে পাহারা কিন্তু চলছিল, কেউ ঘুমাচ্ছিলেন না। রাত আনুমানিক 2টো কি 2:30টা। যারা পাহারা দিচ্ছিলেন এদের মধ্যে থেকে একজন জল বিয়োগের প্রয়োজনে ঘরের পেছন দিকটাতে গিয়েছেন। যখনই গিয়ে ওখানে বসেছেন একটা জায়গায়, হঠাৎ করে একটা পাখি উড়ে যাওয়ার শব্দ, পাখি যদি ডানা ঝাপটায় এরকম একটা শব্দ হয়। আর চড়ুই পাখি কিন্তু খুব দ্রুত ওড়ে। ওই অন্ধকার রাতে উনি দেখতে পেলেন বেশ বড় সাইজের একটা চড়ুই পাখি তার মাথার উপর দিয়ে উড়ে গেল। আর এই চড়ুই পাখিটা ওই ঘরের চালের উপর দিয়ে উড়ে চলে এসেছিল। এত বড় চড়ুই পাখি উনি ওই অন্ধকার রাতেও স্পষ্ট বুঝতে পারছিলেন যে এটা চড়ুই পাখি। উনি অবাক হয়ে গেলেন। উনি যেই না এটা উড়ে যেতে দেখেছেন, দ্রুত উনি ঘরের সামনে এসে সবাইকে বললেন যে আমি তো চড়ুই পাখি দেখছি রে। লিমন ভাইয়ের নানাকে যে চড়ুই পাখি নিয়ে যাবে এটা তো সবাই জানতেন, সবাই শুনেছিলেন। তখন তো সবাই হই হট্টগোল বাঁধিয়ে দিল, এই ঘরের মধ্যে কি লিমন ভাইয়ের নানা আছে? তখন ঘরের দরজা নক করা হলো। ওই সময়ে আল্লাহর কি ইচ্ছা, লিমন ভাইয়ের নানি এবং 2 মেয়ে ওনারা অল্প কিছু সময়ের জন্য ঘুম ভাবের মধ্যে চলে গিয়েছিলেন, অর্থাৎ তন্দ্রাচ্ছন্ন ভাবে চলে গিয়েছিলেন। দরজায় টোকার শব্দ শুনে সাথে সাথে ওনারা জেগে যান। চোখ খুলে দেখেন শেকলও নাই, লিমন ভাইয়ের নানাও নাই। শেকল সহ হাত পা বাঁধা অবস্থাতেই ওনাকে নিয়ে চলে গেছে, অথচ দরজা জানালা সবই বন্ধ। এই কথা জানাজানি হয়ে যাওয়ার পর সবাই, কেউ টর্চ লাইট নিয়ে, কেউ মশাল নিয়ে চারদিকে খুঁজতে থাকলো। সারা রাত তারা খুঁজলো, কোথাও পাওয়া গেল না। সারা রাত ধরে খুঁজে না পেয়ে পরের দিন সকালবেলা লিমন ভাইয়ের নানার সেই পীর সাহেব ওইখানে গেলেন। পীর সাহেবের কাছে সব কিছু খুলে বললেন। পীর সাহেব বললেন আমি তো আগেই বলেছিলাম যে এভাবেই নিয়ে যাবে, এখন আর কিছুই করার নাই। তাকে যেভাবে নিয়ে গেছে চড়ুই পাখির পিঠে করে, ঠিক এখন থেকে 35 বছর পর এই একই দিনে একই সময় চড়ুই পাখির পিঠে করেই তাকে বাড়িতে নামিয়ে দিয়ে যাবে, যদি সে এই সময়ের মধ্যে বেঁচে থাকে। লিমন ভাইয়ের নানি হুজুরের পা ধরে খুব কান্নাকাটি শুরু করলেন, যেভাবেই হোক তার স্বামীকে যেন হুজুর ফিরিয়ে দেওয়ার জন্য কোন একটা চেষ্টা করেন। লিমন ভাইয়ের নানি বললেন যে এই 2 বাচ্চা মেয়ে, এদেরকে নিয়ে আমি এখন কী করব, কিভাবে থাকবো? তার কান্নাকাটি দেখে হুজুর বললেন যে তুমি একটা কাজ করতে পারো, যদি করতে পারো তাহলে হয়তো আল্লাহর ইচ্ছায় সে ফেরত আসতেও পারে। লিমন ভাইয়ের এই যে নানা হারিয়ে তো গিয়েছেন, তখন লিমন ভাইয়ের নানার যে বড় ভাই উনি তো এই ভুল কাজটা করেছেন, উনি ওই কালো লোকটাকে আঘাত করেছেন। তখন উনি বললেন যে হুজুর আপনি যা বলবেন আমি তাই করব, আমার কারণেই চূড়ান্তভাবে এই সমস্যাটা তৈরি হয়েছে, এখন বলেন আমাকে কি করতে হবে? তখন হুজুর বললেন যে তোমাকে 12 দিন রোজা রাখতে হবে, নফল নামাজ পড়তে হবে, নামাজের পর জিকির করতে হবে। 12তম দিনে তোমাকে আমি এখন একটা গোলাপ জলের বোতল দিচ্ছি, এই বোতলটা পুরো ঘরে ছিটিয়ে রাখবা। একটা বিশেষ আমল দেব, এই আমলটা করতে হবে। এই আমলটা করলে জিনেদের সর্দার এসে হাজির হবে, তাকে যদি সব কিছু বুঝিয়ে শুনিয়ে অনুনয় বিনয় করে তাকে মোটামুটি আয়ত্ত করতে পারো এই কাজটা করার জন্য, তাহলে হয়তোবা আল্লাহ চাহেন তো তাকে ফেরত আনতে পারো। আর এই কাজটা 2 জনকে করতে হবে, 2 জনের একজনকে দেখা দিবে। এক হচ্ছে তুমি অর্থাৎ লিমন ভাইয়ের নানার বড় ভাই, আর হচ্ছে লিমন ভাইয়ের নানি অর্থাৎ নানার হাজব্যান্ড। তাকে বড় ভাই তো করেছেন, নানিও করেছেন। 12তম দিনে নানি উনি
বিষয় ফিল করেন। 12তম দিনে গভীর রাত্রে উনি যখন গোলাপ জল ছিটিয়ে আমল করছেন, হঠাৎ করে তার নাকে একটা সুন্দর আতরের গন্ধ এসে লাগে। আর তখনই হঠাৎ করে ভারী কণ্ঠে বলে ওঠে, তুই আমাকে কেন ডেকেছিস বল। লিমন ভাইয়ের নানি হঠাৎ করে এই কথা শুনে চমকে উঠে তাকিয়ে দেখেন তার সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, সাদা পাঞ্জাবি পরা। তার মুখটা এতটাই সাদা যে জল জল করছে, চেহারাটাও এত সাদা হওয়ার কারণে বোঝা যাচ্ছে না। লিমন ভাইয়ের নানি এটা দেখে খুবই ভয় পেয়ে যান, ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন আর কান্নাকাটি জুড়ে দেন আর কি। ওনার এই চিৎকার চেঁচামেচি আর কান্নাকাটির কারণে ওই লোকটা ওখানেই ভ্যানিশ হয়ে যায়। পরদিন সকালবেলা ওই হুজুরের কাছে আবার যাওয়া হয়। হুজুরের কাছে যখন যাওয়া হয়, হুজুর বলেন, সর্বনাশ হয়ে গেছে মারে, যেহেতু তোমার স্বামী তোমার কাছেই আসছিল, ওই জিনের সর্দার, তুমি ব্যর্থ হয়ে গেছো, সব চেষ্টাই শেষ হয়ে গেছে, আর হাজার ডাকলেও সে আসবে না, এখন আর কিচ্ছু করার নাই, তোমাকে ধৈর্য ধরতে হবে 35 বছর। আর একটা কথা শোনো, তোমার স্বামীর মনে কোনো আফসোস থাকবে না। ধরো তোমাদের বাসায় যদি কারো বিয়ে হয়, সে পাগলের বেশে বা ফকিরের বেশে এখানে আসবে, ওই জিনেরা তাকে এখানে নিয়ে এসে কোনো না কোনোভাবে খাইয়ে নিয়ে যাবে। কেউ যদি মারা যায়, তার শেষ যেই দর্শন, অর্থাৎ তাকে দেখেও তাকে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করানো হবে, যাতে করে তাকে দেখতে পারে। কিন্তু কিভাবে নিয়ে যাবে সেটা তোমরা টের পাবা না। এভাবেই কিন্তু চলবে। তার মন যেন খুব খারাপ না হয়, এই জন্য তারা পর্যাপ্ত ব্যবস্থা করবে, কিন্তু ফেরত দেবে না চূড়ান্তভাবে। প্রতিদিন সন্ধ্যাবেলাতে তোমাদের কথা তার মনে পড়বে, সে হাঁটা শুরু করবে। অনেকটা পথ সে হাঁটবে, ক্লান্ত হয়ে রাস্তায় সে ঘুমিয়ে পড়বে। ঘুম থেকে সে যখন উঠবে, তখন সে দেখবে যে সে প্রথমে যেখান থেকে হাঁটা শুরু করেছিল সেখানেই আছে। এভাবেই সে 35 বছর পার করবে। 35 বছর ছাড়া, অর্থাৎ 35 বছর পার করা ছাড়া সে ফেরত আসবে না। যদি এই সময়ের মধ্যে সে মারা যায়, সেই হিসাবটা আলাদা। যদি বেঁচে থাকে, 35 বছর পরেই সে আসবে। তবে তোমাদের পরিবারের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হবে না তার অবর্তমানে। যারা নিয়ে গেছে এই বিষয়টা তারা দেখভাল করবে। প্রিয় লিসেনার্স, এভাবেই কেটে গেছে বহু বছর। লিমন ভাইয়ের নানাকে নিয়ে যায় যখন, তখন লিমন ভাইয়ের মায়ের বয়স ছিল 7 বছর, আর লিমন ভাইয়ের বড় খালার বয়স ছিল, বড় খালা না, ছোট খালার বয়স ছিল 14 মাস। তারা তো বড় হয়েছে, তাদের বিয়ে হয়েছে, লিমন ভাই হয়েছেন, কিন্তু ওই যে আন্টি, ওনার কোনো ছেলে মেয়ে হয় না। এমন করে কেটে যায় 6টা বছর ওনার বিয়ের পর আর কি। তো লিমন ভাইয়ের খালুর দোকান একটা ছিল, দোকানটা ছিল মানসা বাজার নামে একটা স্থানে। তো উনি দোকানদারি করছেন, হঠাৎ উনি লক্ষ্য করেন যে তার পাশের এক চায়ের দোকানে অনেক লোকের ভিড়। তার মনের কৌতূহল থেকে উনি দেখতে যান ওখানে কি হচ্ছে। গিয়ে দেখেন এক ভিক্ষুক চা পাতি খাচ্ছে, চাও খাচ্ছে না, ওই চায়ের দোকানে চা পাতি এক পাশে রাখা হয় না, ইউজড চা পাতি যেটা, ওটা খাচ্ছে। লিমন ভাইয়ের খালু ওখানে যাওয়া মাত্রই লোকটি বলল, আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, তুমি দোকান বন্ধ করে বাসায় আসো, আমি তোমাদের বাসায় যাচ্ছি, যাও। একথা শোনার পর লিমন ভাইয়ের খালু দোকান বন্ধ করতে গেছে, আর এদিকে ওই লোকটি তাদের বাসায় এসে হাজির। এসে লিমন ভাইয়ের আন্টিকে মানে খালাকে বলছেন, মা তুমি ভালো আছো? তোমার মনে তো অনেক কষ্ট, তাই না? তোমাদের এত বছরের সংসারে কোনো ছেলে মেয়ে নেই। এই কথাগুলো যখন বলছিল, তখন তার শাশুড়ি এবং আশেপাশের লোকজন তারাও উপস্থিত হয়। ওই লোকটি তাকে বলে, মা তুমি অজু করে এসে আমার হাতে শক্ত একটা মাটির ঢিল দাও। লিমন ভাইয়ের খালা সেটাই করেন। লোকটি মাটিতে হাত দিয়ে কিছু একটা বিড়বিড় করে বলে ফু দিলেন ওই মাটির ঢিলে আর কি। এরপর লিমন ভাইয়ের আন্টির হাতে আবার সেটা ব্যাগ দিলেন, বললেন এটা তুমি খাও, এটা খাওয়ার পর একটা সুন্দর স্বাদ তুমি অনুভব করবে, কিন্তু এই স্বাদের কথা তুমি কাউকে বলবা না। ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় তোমার একটা ছেলে সন্তান হবে। তোমার কি আর কিছু চাই মা? তখন লিমন ভাইয়ের খালা বললেন, না আমার আর কিছু চাই না, আমার সন্তানের খুব ইচ্ছা। অনেক মানুষের অনেক কথা আমাকে শুনতে হয়, একটা সন্তান হলেই
আমার আর কিছু চাওয়ার নাই। এই কথার মাঝেই কিন্তু লিমন ভাইয়ের খালু দোকান বন্ধ করে বাসায় চলে আসেন। এসে দেখেন ওই লোকটা তাদেরই বাসায়। সব কিছু জানতে পারেন যে কী হয়েছে। ওই লোকটা লিমন ভাইয়ের খালুকে বলেন যে বাবা একটা ইট নিয়ে এসো আর একটা কাপড় নিয়ে এসো। তো দুটো জিনিসই এনে ওই লোকটার হাতে দেওয়া হয়। ওই লোকটা কিছু একটা বিড়বিড় করে পরে ফু দিয়ে ওই ইটটাকে কাপড় দিয়ে মুড়িয়ে লিমন ভাইয়ের খালুর হাতে দিয়ে বললেন, তুমি মাগরিবের নামাজ পড়ে এটা খুলবে। এটার ভিতরে কি আছে তুমি কাউকে কোনোদিনও বলতে পারবে না, বললে তোমার ক্ষতি হবে। তখন লিমন ভাইয়ের খালু নতুন একটা চাদর এনে ওই লোকটাকে দিয়ে বলেন যে আপনাকে আমি কি দেব, আপনি এটা নেন। তখন ওই লোকটি বলল, বাবারে আমার এগুলো লাগবে না, তুমি একটা ভ্যান ডেকে দাও তো, আমি এখন চলে যাব, আমার যাবার সময় হয়েছে। মাগরিবের নামাজ আমাকে মক্কায় গিয়ে পড়তে হবে। তখন লিমন ভাইয়ের খালু একটা ভ্যান ডেকে দেন। ভ্যানে উঠে ওই লোকটা চলে যান। যখন ভ্যানে উনি যাচ্ছিলেন তখন ওই লোকটা ভ্যানওয়ালাকে বলে, তোর কি কিছু চাই রে বাবা? তখন ওই ভ্যানওয়ালা বললেন যে আমার কিছুই চাই না, আপনি যেটা ভালো মনে করে আমাকে দিবেন আমি সেটাই নিব, আমি নিজে থেকে আপনার কাছে কোনো কিছু চাইব না। যদি আমাকে কিছুই না দেন তারপরও আমার কোনো কিছু চাওয়ার নাই, আপনার যা ইচ্ছা। এ কথা শোনার পর ওই লোকটা নাকি মৃদু হাসলেন, অর্থাৎ ভ্যানওয়ালার ওই কথাটা শুনে উনি খুব খুশি হলেন। তখন ওই আগন্তুক ভ্যানওয়ালাকে বললেন যে ভ্যানটা থামাও, একটা কচুর পাতায় কিছু বালি নিয়ে আসো, এরপর আমার কাছে এনে দাও। ভ্যানটা থামিয়ে ওই যে রাস্তার পাশেই বেশ কিছু জংলি কচু গাছ ছিল, সেখান থেকে একটা কচুর পাতা ছিললেন, পাশ থেকে একটু বালি নিয়ে ওই বালিটা ওই কচুর পাতায় রেখে ওনার হাতে দিলেন। উনি বালিতে বিড়বিড় করে কিছু একটা পরে ফু দিয়ে ওই কচুর পাতাটা মুড়িয়ে দিলেন, অর্থাৎ বালিটা এখন আর দেখা যাচ্ছে না, ওই কচুর পাতার ভেতরেই বালি। ওই ভ্যানওয়ালাকে এটা উনি দিয়ে বললেন, তুমি এটা মাগরিবের নামাজের পর খুলবা, এর আগে না, আর এর ভিতর যা থাকবে এটা কিন্তু কাউকে বলতে পারবা না। নাও এখন আবার ভ্যান চালাও। ভ্যান চালানো শুরু করলো। কিছু দূর যাবার পর ভ্যানওয়ালার কাছে মনে হলো ভ্যানটা বেশ হালকা হালকা লাগছে। উনি পেছন দিকে তাকিয়ে দেখলেন ওই লোকটা নাই। লিমন ভাইয়ের খালু কী পেয়েছিলেন, ভ্যানওয়ালাই বা কী পেয়েছিল তার কখনো জানা যায়নি, কেননা ওনারা কাউকে এই বিষয়টা বলেননি। অনেকের ধারণা ওনার হয়তো বা সোনা বা এই টাইপের দামি কিছু পেয়েছিলেন। লিমন ভাইয়ের খালা উনি এর কিছুদিন পর আল্লাহর অশেষ রহমতে একটা ছেলে সন্তানের জন্ম দেন। আর লিমন ভাইয়ের নানা উনি কি ফেরত এসেছিলেন কি এখনও আসেননি, পরবর্তীতে কি ঘটনা ঘটেছে এটা আরও বিস্তারিতভাবে ঘটনা সংগ্রহ করতে হবে। এটা হয়তো বা আমরা পরবর্তীতে কোনো একটা এপিসোডে আমরা জানাতে পারবো ইনশাল্লাহ। আমরা এ পর্যন্তই ঘটনাটি পেয়েছিলেন। আশা করছি যতটুকু পেয়েছি এতটুকুতে আপনাদের কৌতূহল মেটেনি, আমারও মেটেনি। আমি আশা করব রোমন ভাই এই ঘটনাটির বাকি অংশ অতি দ্রুত পাঠাবেন। লিমন ভাইয়ের নানার সাথে কি হয়েছিল, উনি কি ফেরত এসেছিলেন না কি হয়েছে, এখন কি অবস্থা, এটা আমাদেরকে জানালে আমার নিজের মনের একটা আকাঙ্ক্ষাও দূর হবে, অর্থাৎ যে কৌতূহল থেকে যে আকাঙ্ক্ষাটা সৃষ্টি হয়েছে এটাও দূর হবে, আর আমাদের লিসেনারদের মধ্যে আমার মতোই যে কৌতূহল তৈরি হয়েছে সেটাও দূর হবে। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, বেশ কিছু কারণে এক্স্যাক্ট লোকেশন কিন্তু বলি নাই, বললে অনেকেই ওনার বাসায় চলে যাবেন, ওনার বাসায় গিয়ে লিমন ভাইয়ের নানাকে খুঁজতে থাকবেন, ওনারা বেশ বিব্রত হতে পারেন। এই জন্য আমরা এটা এখনই বলছি না। যদি অনুমতি পাই আমরা পরবর্তীতে ইনশাল্লাহ জানার চেষ্টা করবো, আর যদি অনুমতি একদমই না পাই তাহলে আমরা জানাবো না। তবে এতটুকু জানাবো লিমন ভাইয়ের নানার সাথে কি হয়েছিল, এখন কি অবস্থায় ওই পরিবার রয়েছে, আমরা সেটার অপেক্ষায় থাকবো। আশা করছি রোমান ভাইও অতি দ্রুত এই বিষয়ের খুবই দ্রুত একটা এন্ডিং টানবেন আমাদেরকে আরেকটি ঘটনা পাঠানোর মাধ্যম দিয়ে। প্রিয় লিসেনার্স, আজকের ঘটনা এ পর্যন্তই। গাজী কালু সম্পর্কিত বেশ কিছু ঘটনা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের মুখে মুখে শোনা যায়, অনেক জায়গায় গাজী কালুর স্থান রয়েছে এমনটাও শোনা যায়। এই ঘটনা থেকে জানলাম গাজী কালু ওনারা শক্তিশালী জিন, যতটুকু বুঝতে পারলাম আর কি। প্রিয় লিসেনার্স, আসলে এখানে মানুষের কিছু ভুল তো হয়ই। লিমন ভাইয়ের নানা প্রথমবার ভুল করেছিলেন, পরের বার কিন্তু অন্যায় করেছিলেন। ওনার মোটেও উচিত হয়নি ওই জায়গায় গিয়ে বারবার জল বিয়োগ করা। উনি কিন্তু রাগ এবং জেদ থেকে এই কাজটি করেছিলেন। প্রথমবার হয়তো ভুল করে ফেলেছেন, কিন্তু পরবর্তীতে যেটা করলেন এটা খুবই বাজে একটা কাজ হয়েছে, যার কারণে ওনাকে কিন্তু কঠিন শাস্তি পেতে হয়েছে।
আর উনি স্বপ্নে যেটা দেখেছিলেন প্রথমে 12 দিন, উনি তো রাজি হন নাই, পরে 12 মাস, 12 বছর থেকে একদম 35 বছরের একটা শাস্তি ওনার উপর চলে এসেছে। কি ভয়ঙ্কর ব্যাপার প্রিয় লিসেনার্স, একবার চিন্তা করুন। আমার মনে আছে বাগেরহাটের মাশফিক ভাই আমাদেরকে হারুন মাওলানার ঘটনা পাঠিয়েছিলেন, যে হারুন মাওলানা নিজের পাণ্ডিত্য জাহির করতে গিয়ে নিজের অহংকারের বশে নিরপরাধ জিনকে মেরে ফেলেছিলেন। উনি বুঝার পরও মেরে ফেলেছিলেন, আর সেই অপরাধে ওনাকে আমৃত্যু জিনেদের দেশে কারাদণ্ড দেওয়া হয়েছিল। এখনও উনি ফেরত আসেননি। বলা হয়েছে ওনার মৃত্যু হলে ওনার ডেড বডিটা ওনার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে, কিন্তু এখন পর্যন্ত ওনার ডেড বডি তার পরিবারের সদস্যরা পান নাই। এমনটাই পরবর্তীতে আমি জেনেছিলাম মাশফিক ভাইয়ের কাছ থেকে। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। ঘটনাটি কেমন লাগলো তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, আপনাদের জানাবো আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORLDBD afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করতে পারবেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল শনিবার শনির রাতে নতুন আরও একটি এপিসোড শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।